ঠিক আছে, পানি একটু দিয়ে যায় ভাই, পানি দিয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নচারী শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। লার্নিং স্কুলের পক্ষ থেকে আরো একবার স্বাগতম জানিয়ে আজকের এই দুর্দান্ত ক্লাসটি শুরু করছি। কথা বলবো ইংরেজি গ্রামারের প্রাণের টপিক, সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে ইংরেজি ব্যাকরণবিদরা শিক্ষকরা প্রশ্ন করতে পছন্দ করেন। স্বপ্ন যাদের প্রাইমারি তাদের জন্য লার্নিং স্কুলের এই ফ্রি কোর্সগুলো হতে পারে আশীর্বাদ। আশা করব আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন। আস্তে ধীরে কথা বলবো ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ভার্ব থেকে, এবং এই টপিক থেকে কিন্তু আমি বিগত ক্লাসে একটা ক্লাস নিয়েছিলাম, and after a long time I have come here for taking a new live class today. So you guys should join with us and share this live session with your colleague and a candidate. It might be helpful for you guys. So let's get started. So how is going on your everything? Is everything all right or not? সবকিছু কি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে কিনা জানাবেন, but first time you have to ensure only one thing, which is everything all right or not? My voice and everything, সবকিছু ঠিকঠাক আছে কিনা এইটুকু একটু জানাবেন, and then I will start the brand new class. And today we are going to talk about a very important topic that might be helpful for your upcoming journey. And আজকে কিন্তু আমরা এই জব ইংলিশ বইয়ের ভার্বের নারী নক্ষত্র যা আছে সব আবিষ্কার করব। অর্ধেক ক্লাস নিয়েছিলাম, ভার্বের যেই বাকি প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আজকে শেষ করে দিব, একদম যত যা আছে সব শেষ করে দিব। মাঝখানে অনেকদিন ক্লাস নিলাম না ব্যস্ততার কারণে, কারণ প্রাইমারির অ্যাডভান্স ব্যাচের কোর্স, বেসিক ইংলিশের কোর্স সবকিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত। বাট আমরা ভুলে যাইনি, উই ডোন্ট ফরগেট ইউ গাইস, আমরা আপনাদের ভুলে যাইনি, ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই এসেছি আবারও। সবাইকেই একটু লাইভটা শেয়ার করে দিতে হবে, লাইভটা সবাইকে প্রথমত একটু শেয়ার করে দিতে হবে। সবকিছু ঠিকঠাক আছে, তাই নয় কি? সবকিছু ঠিকঠাক আছে। তো প্রথমে একটা কোয়েশ্চেন দিয়ে জিজ্ঞাসা করতে চাই, সেটা হইলো, আমি যদি বলি একটা কোয়েশ্চেন দিয়ে প্রথমে জিজ্ঞাসা করতে চাই, একটু বেশি মোটা হয়ে গিয়েছে মেবি। প্রথমে একটা কোয়েশ্চেন দিয়ে আপনাদের পড়াটা শুরু করতে চাই, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন। একদম একটা প্রশ্ন দিয়ে আমি আজকের ক্লাসটা শুরু করব। গত ক্লাসে যেরকমটা বলেছিলাম, যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। তাহলে এইখানকার ডিড এটা কি ধরনের ভার্ব হতে পারে? প্রথমত এই ডিড এটা একটা প্রিন্সিপাল ভার্ব হতে পারে। তারপর এই ডিড এটা একটা, আচ্ছা প্রিন্সিপাল পরে বলি, এটা প্রথমত একটা ফাইনাইট ভার্ব হতে পারে। এরপর এটা একটা প্রিন্সিপাল ভার্ব হতে পারে। এরপর এটা একটা প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব হতে পারে। এরপর এই ডিড একটা কি হতে পারে বলেন তো? এই ডিড একটা ট্রানজিটিভ হতে পারে। তো এরকম করে বিচার বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছিলাম কিনা কিভাবে একটা ভার্বই তিনটা উত্তর হতে পারে। দেখেন এই ডিড এটা ফাইনাইট ভার্ব কেন? কারণ এটা ভার্বের 2 নাম্বার, ভার্ব দেখে টেন্স চেনা যায়। এই ডিড প্রিন্সিপাল কেন? কারণ একটা বাক্যে একটা ভার্ব আছে, তাই এটা প্রিন্সিপাল ভার্ব। এই ডিড ট্রানজিটিভ ভার্ব কেন? কারণ এখানে ভার্বের পরে কি আছে? অবজেক্ট আছে, তাই এটা কি ভার্ব? তাই এটা ট্রানজিটিভ ভার্ব। ঠিক এইভাবেই কিন্তু আমি পড়িয়েছিলাম গত ক্লাসে পড়িয়েছিলাম যে একটি বাক্যের একটি ভার্বকে আপনি কি ভার্ব বলবেন এটা ডিপেন্ড করে আমার অপশনের উপরে। অপশন যেটা ডিমান্ড করে সেটা উত্তর দিতে হবে, অপশন যেটা ডিমান্ড করে সেইটা আমাকে উত্তর দিতে হবে। অপশন যদি ফাইনাইট ডিমান্ড করে ফাইনাইট দিতে হবে, অপশন যদি প্রিন্সিপাল ডিমান্ড করে, মেইন ডিমান্ড করে, তাহলে প্রিন্সিপাল দিতে হবে। অপশন যদি ট্রানজিটিভ ডিমান্ড করে তাহলে ট্রানজিটিভ দিতে হবে। তার মানে একটা ভার্ব তিনটা উত্তর হতে পারে। তাহলে অপশনে কখনোই এই তিনটা অপশন একসাথে থাকবে না, কখনোই তিনটা অপশন একসাথে থাকবে না প্রিয় শিক্ষার্থী। নো রিজ অ্যাবাউট দ্যাট। তিনটা অপশন জীবনেও একসাথে থাকবে না। তিনটা অপশন
থাকবে না, যে কোনো একটা থাকবে। সো আমি আশা করব যে এরকম বিষয়গুলো বিগত ক্লাসে আপনি ক্লিয়ার হয়েছেন। এই কনসেপ্টগুলো বিগত ক্লাসে ক্লিয়ার করে দিয়েছি কিনা? এগুলো কি বিগত বছরে ক্লিয়ার করে দিয়েছি কিনা? দিয়েছি না বলেন? দিয়েছি কিন্তু। ঠিক আছে, বুঝেছেন? এগুলো কিন্তু বিগত ক্লাসে, প্রিভিয়াস ক্লাসটা যারা করেননি তারা প্রিভিয়াস ক্লাসটা করবেন। প্রিভিয়াস ক্লাসে আমরা এগুলো ক্লিয়ার করে দিয়েছি যে কিভাবে বিষয়গুলো হয়। ঠিক আছে, কি সমস্যা নোমান আহমেদ? ওকে, এখন আমি বাকিগুলো নিয়ে আজকে কথা বলবো, মানে জিরান পার্টিসিপল নিয়ে কথা বলবো এবং একটা মজার একটা টেকনিক দেওয়ার চেষ্টা করব। জিরান এবং পার্টিসিপল নিয়ে কথা বলবো, জিরান ভার্সেস পার্টিসিপল দিয়ে আমরা একটু কথা বলবো। জিরান ভার্সেস পার্টিসিপল নিয়ে কথা বলবো এবং কত সহজেই জিরান এবং পার্টিসিপল মানে বের করা যায়, কত সহজেই বের করা যায় সেই বিষয়ে কথা বলবো। দেখেন, জিরান্ডো ভার প্লাস আইএনজি, এটা আমরা জানি। পার্টিসিপলও কি বলেন তো? ভার প্লাস আইএনজি। এখন এই জিরানকে আমি বলতেছি নাউনের কাজিন, কারণ এটা নাউনের মতো কাজ করে, এই জন্য জিরানকে আমি নাউনের কাজিন বলতেছি, নাউনের কাজিন বলতেছি। আর পার্টিসিপলকে আমি অ্যাডজেক্টিভের কাজিন বলতেছি। পার্টিসিপলকে আমি অ্যাডজেক্টিভের কাজিন বলতে পারি, কারণ পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং অ্যাডজেক্টিভের জায়গায় বসে। কি বলেছি? পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং এটা অ্যাডজেক্টিভের জায়গায় বসে। বুঝেছেন আমার কথা? আমি দিনাজপুর থেকে দেখতেছি, আমার সাথে আছেন সোরহাব আলী, রাকিব হাসান কিন্তু সবগুলো উত্তর দিয়েছেন, ভেরি গুড, মাশাআল্লাহ। তো এই প্রসেসটা আমি শিখাইছি এবং একটা কথা আমি বলেছি এর আগের ক্লাসে, সেটা হচ্ছে যে একটি শব্দ জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে এটা ডিপেন্ড করে সেটা আসলে বসেছে কোথায় এবং কাকে মডিফাই করতেছে। এরকম করে আমি অনেক প্রশ্ন দেখাইছি যে ভার্ব থেকে উৎপত্তি যেটা সেটা জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। কিন্তু একটা সহজ টেকনিকে, একটা শর্টকাট টেকনিকে আমি যদি বোঝায় দিই ব্যাপারটাকে, আরো ক্লিয়ার করে দিতে চাইতেছি আজকে। কিভাবে ক্লিয়ার করে দিতে চাচ্ছি? হ্যাঁ, ঝামেলা লাগে বেশি, কোনো সমস্যা নাই, ঝামেলা লাগলে আমি আছি, কোনো সমস্যা নাই, ঝামেলা লাগলে আমি ক্লিয়ার করে দিচ্ছি একটু পরে। একটু ধৈর্য ধরে ক্লাসটা করেন, ঝামেলাগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, নাউনের আগে যেই শব্দটা বলি সেটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। তাহলে অ্যাডজেক্টিভ বলি। এখন আমি যদি আপনাকে বলি ক্রাইং বয়, আমি যদি আপনাকে এই বাক্যটা বলি, সাধারণত যদি এই বাক্যটা বলি তাহলে কি হবে? দেখেন, আমি যদি বলি আপনাকে ক্রাইং বয় কামস টু মি, ক্রাইং বয় কামস টু মি, কান্নারত বালক আমার সামনে আসতেছে। দেখেন, কান্নারত বালক আমার সামনে আসতেছে। এই টপিকটা একটু জটিল লাগে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। কিভাবে জটিলটা ক্লিয়ার করে দিচ্ছি আমি, কোনো সমস্যা নেই, একটু খেয়াল করেন ঠান্ডা মাথায়। দেখেন, ক্রাইং বয় কামস টু মি, এই যে বয়টা কি বলেন তো? নাউন। তো নাউনের আগে এই যে ভার প্লাস আইএনজি আকারে যেটা আছে, এই ভার প্লাস আইএনজি আকারে যেটা আছে, এইটাই মূলত কি বলেন তো? এইটাই মূলত পার্টিসিপল। কেন পার্টিসিপল? কারণ এটা নাউনকে বিশেষায়িত করতেছে। তার মানে ভার প্লাস আইএনজি যুক্ত আকারে নাউনের আগে যেটা থাকবো সেটাকে পার্টিসিপল আমরা বলবো। তবে এই নিয়মটা সব ক্ষেত্রে সঠিক নাও হতে পারে, এই নিয়মটা একটু ঝামেলা করে। তো যেহেতু এই নিয়মটা ঝামেলা করে, তাহলে সহজ একটা নিয়ম দেওয়া উচিত। যেমন আমরা এগুলো খুব ভালো করেই জানি, টিচিং এটা জিরান, টিচিং এটা জিরান। তারপরে সুইমিং এটাও কি? এটাও জিরান, কারণ এগুলো বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসেছে। বাক্যের শুরুতে কি হিসেবে বসেছে? সাবজেক্ট হিসেবে বসেছে। তো সাবজেক্ট হিসেবে হতে পারে কারা কারা? সাবজেক্ট হিসেবে হতে পারে হচ্ছে নাউন, সাবজেক্ট হিসেবে হতে পারে হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের কি? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট হিসেবে হতে পারে কি বলেন তো? সাবজেক্ট হিসেবে হতে পারে জিরান, সাবজেক্ট হিসেবে হতে পারে হচ্ছে নাউন ফ্রেজ। সবাই একটু একটু লিখে রাখবেন প্লিজ। সাবজেক্ট হিসেবে হতে পারে নাউন ফ্রেজ এবং সাবজেক্ট হিসেবে হতে পারে হচ্ছে ইনফিনিটিভ। কি বলেন তো? ইনফিনিটিভ। এটা মনে রাখতে হবে। আরেকটা মনে রাখতে হবে যে নাউনের আগে ভার প্লাস আইএনজি আকারে যেটা বসেছে সেটাই মূলত কি? সেটাই মূলত পার্টিসিপল। তবে এখানে কথা আছে, পার্টিসিপল, এটা হইতেছে 80% শিওর থাকবেন এরকম। ঠিক আছে, সবাইকে একটু দ্রুত জয়েন হয়ে যেতে হবে এবং সবাইকে একটু লাইভটা শেয়ার করে দিতে হবে কাইন্ডলি প্লিজ। সবাইকে একটু লাইভটা শেয়ারও করে দিতে হবে। ঠিক আছে, এইটুকু সবার লেখা হয়েছে কিনা একটু জানাবেন আমাকে প্লিজ। এইটুকু সবার লেখা হয়েছে কিনা? তাহলে সাবজেক্ট হিসেবে কারা কারা বসতে পারে? নাউন বসতে পারে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসতে পারে, জিরান বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, ইনফিনিটিভ বসতে পারে। এগুলো হচ্ছে সাবজেক্টের জায়গায় বসতে পারে।
আর পার্টিসিপলটা চিনবেন কিভাবে, যে নাউনের আগে ভার প্লাস আইএনজি আকারে যেটা বসেছে সেটা পার্টিসিপল। তবে এটা 80% ক্ষেত্রে সঠিক, বাকি 20% সঠিক নাও হতে পারে। নাও হতে পারে। একটা সহজ টেকনিক আমি দিব, বাট তার আগে এইটা সবাই একটু সুন্দর করে, এটা সবাই একটু খুব সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নেন। সবাই একটু খুব সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নেন। এরপর আমি একটা টেকনিক বলবো, যে টেকনিকটা আপনারা হয়তো অনেকেই জানেন। যেমন যদি কোনো ভার প্লাস আইএনজি যুক্ত শব্দকে কন্টিনিউয়াস টেন্স করা যায় এবং যদি কোনো মিনিংফুল বাক্য পাওয়া যায়, তাহলে ওটাকে আমরা কি পার্টিসিপল বলবো। আর যদি না হয় তাহলে জিরান বলবো। আসেন আমি কিছু শব্দ লিখি। যেমন আমি কিছু শব্দ লিখি, আপনাকে কিছু শব্দ লিখে দেখাই। আপনি যদি দেখেন ভার প্লাস আইএনজি যুক্ত যেটা থাকবে, ভার প্লাস আইএনজি যুক্ত শব্দটি দিয়ে এইভাবে মনে রাখবেন, শব্দটি দিয়ে, হ্যাঁ শব্দটি দিয়ে কন্টিনিউয়াস হলে, শব্দটি দিয়ে যদি কন্টিনিউয়াস হয় তাহলে ওটাই মূলত কি বলেন তো, ওটাই মূলত পার্টিসিপল। যদি এরকম কন্টিনিউয়াস হয় তাহলে ওটাই মূলত কি, ওটাই মূলত পার্টিসিপল। আর যদি না হয় তাহলে এটা জিরান। বুঝতে পারছেন? আর যদি না হয়, ঠিক আছে, আর যদি কি হয় বলেন তো, এই যে ভার প্লাস আইএনজি যুক্ত শব্দটি দিয়ে কন্টিনিউয়াস যদি না হয় তাহলে ওটাই মূলত কি, ওটাই মূলত জিরান। বুঝতে পারছেন? এই টেকনিকটা একটু মাথায় রাখবেন, এই টেকনিকটা মাথায় রাখবেন। অনেকেই অনেক টেকনিক কমেন্টে বলেছেন, আমি শুনেছি, আই অ্যাপ্রিসিয়েট ইট। আমি আপনাদের সবারটাকেই অ্যাপ্রিসিয়েট করি, তবে এইটা বেশি সহজ লাগে আমার কাছে, এই জন্য এই পয়েন্টটা আমি বলে দিছি। সবাই এইভাবে মনে রাখবেন, সবাই এইভাবে মনে রাখবেন, সবাই এইভাবে একটু মনে রাখবেন যে ভার প্লাস আইএনজি যুক্ত শব্দটা দিয়ে যদি একটা মিনিংফুল কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে ওইটাকে পার্টিসিপল বলবেন। আর যদি মিনিংফুল কন্টিনিউয়াস না হয় তাহলে ওইটাকে কি বলবেন, জিরান বলবেন। স্যার গত ক্লাসে বলেছেন এগুলো অবজেক্ট হিসেবে, আজকের ক্লাসে বলেন অবজেক্ট হিসেবে, বুঝি নাই কিছু। অবজেক্ট হিসেবে বলছি, হ্যাঁ গত ক্লাসে অবজেক্ট হিসেবে বলছি, এগুলো অবজেক্ট হিসেবে হতে পারে, সাবজেক্ট হিসেবে হতে পারে, শুধু পার্থক্য একটা জায়গায়। যেমন প্রোনাউন, এই প্রোনাউনের যেই অবজেক্টিভটা আছে এইটা অবজেক্টিভ হিসেবে হয়, আর এই প্রোনাউনের যেই সাবজেক্টিভটা আছে এইটা সাবজেক্ট হিসেবে হয়। আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন, আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন যে কোথায় বিষয়টা, পার্থক্যটা কোথায়। দুইটা একই, দুইটা প্রায় একই। বুঝতে পারছেন? ক্লিয়ার? আসেন আমি একটু বিষয়গুলো বলে দিই। যেমন আমি যদি এই নাম্বারটাতে এরকমটা বলি, একটা শব্দ লিখি, যদি বলি আ সুইমিং পুল, যদি বলি এরকম আ সুইমিং পুল, হ্যাঁ আমরা এরকম বলি কিন্তু আ সুইমিং পুল, আ সুইমিং পুল এটার কথা যদি বলি। তারপর আমি যদি বলি এ ক্রাইং বয়, আমি যদি বলি আ ক্রাইং বয়, একটি কান্নারত বালক, এ ক্রাইং বয় একটি কান্নারত বালক। মাথার উপর দিয়ে যাচ্ছে না, মাথার উপর দিয়ে যাবে না, সমস্যা নাই। আসেন এই তিনটা জিনিস দেখেন, এ ক্রাইং বয়, তারপর লেখেন আ ফ্লাইং বার্ড, তারপর লেখেন আ ফ্লাইং বার্ড। আসেন বুঝাই দেই আমি কি বলছি। একটু আগে আমি বলছি কিভাবে বের করবেন। এই যে ভার প্লাস আইএনজি যুক্ত যে জিনিসটা আছে, হ্যাঁ এটা কি জিরান নাকি পার্টিসিপল, এটা কিভাবে বুঝবেন? আপনি জাস্ট কি করবেন, আরেকটা লিখি আমি, আর রিডিং বুক, আর রিডিং বুক, আর রিডিং বুক, এই চারটা একটু খেয়াল করবেন প্লিজ, এই চারটা একটু খেয়াল করেন, তাহলে আর জীবনেও ভুল হবে না। এই চারটা শব্দ খেয়াল করেন, এই যে চারটা শব্দ খেয়াল করেন। এই যে সুইমিং, এটা কি জিরান নাকি পার্টিসিপল, এটা কিভাবে বুঝবো? এই যে ক্রাইং, এটা জিরান নাকি পার্টিসিপল, কিভাবে বুঝবো? এই যে ফ্লাইং, এটা কি জিরান নাকি পার্টিসিপল, কিভাবে বুঝবো? এই যে রিডিং, এটা কি জিরান নাকি পার্টিসিপল, কিভাবে বুঝবো? এটা ওইভাবে বুঝবো যদি এটা দিয়ে একটা মিনিংফুল কন্টিনিউয়াস করা যায়। আসেন খেয়াল করেন, আপনি প্রথমে লেখেন এ পুল ইজ সুইমিং, এ পুল ইজ সুইমিং। বলেন এ পুল ইজ সুইমিং, পুল কি সুইমিং করতে পারে? বলেন পুল কি সুইমিং করতে পারে? পুল তো সুইমিং করতে পারে না, তার মানে এটা কোনো কন্টিনিউয়াস টেন্স হয় নাই। তার মানে কন্টিনিউয়াস হইলে এটাকে পার্টিসিপল বলতাম, যেহেতু কন্টিনিউয়াস হয় নাই তার মানে এটা জিরান। তাহলে সুইমিং পুল, এই সুইমিংটা কি বলেন তো, জিরান। কেন জিরান হইল? কারণ এটা পারফেক্ট বা একটা মিনিংফুল কন্টিনিউয়াস টেন্স দেয় নাই। যেটা আপনাকে মিনিংফুল কন্টিনিউয়াস টেন্স দিবে সেটাই কি পার্টিসিপল, না হইলে জিরান। এ প্লে ক্রাইং বয়, তাহলে এ বয় ইজ ক্রাইং, যদি এটা লেখেন এ বয় ইজ ক্রাইং, এ
এ বয় ইজ ক্রাইং, দেখেন এটা কিন্তু আপনাকে ঠিকই একটা মিনিংফুল কন্টিনিউয়াস টেন্স দিয়েছে কিনা? এ বয় ইজ ক্রাইং এটা কিন্তু আপনাকে মিনিংফুল কন্টিনিউয়াস টেন্স দিয়েছে না? তার মানে এটা একটা কি, এটা একটা, এই যে এই ক্রাইং এটা একটা কি পার্টিসিপল, এটা একটা কি বলেন তো পার্টিসিপল, বুঝতে পারছেন? আবার দেখেন এ ফ্লাইং বার্ড, তাহলে এটাকে লেখেন এ বার্ড ইজ ফ্লাইং, কি লিখবেন? এ বার্ড ইজ ফ্লাইং, দেখেন মিলে গেছে না? মিলে গেছে। তো যেহেতু কন্টিনিউয়াস টেন্স হয়েছে এবং এটা একটা মিনিংফুল কন্টিনিউয়াস টেন্স হয়েছে, এই জন্য এটাকে আমি কি বলতেছি? পার্টিসিপল বলতেছি। কিন্তু রিডিং বুক, এই যে বুকটা কি? বুকটা নাউন, তাহলে নাউনের আগে যেটা সেটাই তো পার্টিসিপল। কিন্তু মাঝে মাঝে এর ব্যতিক্রম দেখা যায়, যেমন এই রিডিং বুকের ক্ষেত্রে। তাহলে স্যার এই রিডিংটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? এটাকে কন্টিনিউয়াস করেন, এ বুক ইজ রিডিং, দেখেন এরকম কোনো কন্টিনিউয়াস টেন্স হয় না। এ বুক ইজ রিডিং এরকম কোনো কন্টিনিউয়াস টেন্স হয় না, যেহেতু হয় না সেহেতু জিরান্ড। তার মানে এই ভার প্লাস আইএনজি যুক্ত শব্দগুলো দিয়ে যদি কোনো মিনিংফুল কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেটা পার্টিসিপল, আর যদি না হয় তাহলে জিরান্ড। যেমন এ পুল ইজ সুইমিং মিনিংফুল কন্টিনিউয়াস হয় নাই, তাই সুইমিংটা কি একটা জিরান্ড। আবার এ বুক ইজ রিডিং একটা বই রিডিং করে, এটা হয় না, এই জন্য রিডিংটা কি জিরান্ড। কিন্তু দেখেন এ বয় ইজ ক্রাইং হয়, এ বার্ড ইজ ফ্লাইং হয়, তাই এই জন্য এগুলো কি পার্টিসিপল। বুঝেছেন কিনা? বুঝেছেন কিনা এতটুকু একটু জানাবেন, এতটুকু সবার ক্লিয়ার কিনা, এই টেকনিকটা কেমন লাগলো এবং এই টেকনিকটা মনে থাকবে কিনা। এটা হয়তো অন্যান্য জায়গায় আপনি দেখেছেন, অন্যান্য জায়গায় হয়তো পড়েছেন, বাট আমার মনে হয় এই টেকনিকটা সব থেকে ইজি। দেখেন এরকম এই রিডিং বুক নাউনের আগে যেটা বসে সেটা পার্টিসিপল, কথা সত্য, কিন্তু 20% ক্ষেত্রে 20% ক্ষেত্রে এরকম পাবেন না, ঝামেলা হবে। 20% ক্ষেত্রে এরকম পাবেন না, খুবই ঝামেলা হবে। রিডিং এটা কিন্তু পার্টিসিপল না, জিরান্ড। তারপরে সুইমিং, এই সুইমিংটা কিন্তু জিরান্ড, তবুও এগুলো কিন্তু নাউনের আগে বসেছে, তবুও কেন এগুলো জিরান্ড হচ্ছে? এটার সমাধান হইলো এইটা, এটার সমাধান হইলো এইটা। আমি আরেকবার বলতেছি, যদি কোনো জিরান্ড বা পার্টিসিপল আপনাকে করতে দেয়, আসেন আমি আপনাকে আরেকটা প্রশ্ন দিয়ে দেখাই। ধরেন আমি যদি বলি আই স, আমি দেখেছি, আ হ্যাঙ্গিং বার্ড, আ হ্যাঙ্গিং বার্ড, আমি দেখেছি একটি ঝুলন্ত পাখি। তাহলে আসেন এই যে এখানে বলছে এ হ্যাঙ্গিং বার্ড, তার মানে এইখানকার হ্যাঙ্গিংটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? এটা আমার জানা দরকার, এইটা আমার জানা দরকার। তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা জিরান্ড নাকি পার্টিসিপল? আমি জানি নাউনের আগে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি আকারে কেউ থাকে ওইটা পার্টিসিপল, কিন্তু একটু ঝামেলা থেকেই যায়, মাঝে মাঝে ভুল হয়। তাহলে আমি কিভাবে করব স্যার? আমি কিভাবে করব আসেন দেখায় দিই। আমি এইটাকে কন্টিনিউয়াস করব, কিভাবে করব? তাহলে এ বার্ড, আমি যদি বলি এ বার্ড ইজ হ্যাঙ্গিং, দেখেন তো বাক্যটা হয় কিনা? এ বার্ড ইজ হ্যাঙ্গিং, পাখিটি ঝুলে আছে। এ বার্ড ইজ হ্যাঙ্গিং বাক্যটা কিন্তু হয়েছে। তো যেহেতু এটা একটা মিনিংফুল কন্টিনিউয়াস টেন্স হয়েছে, তার মানে এটা একটা কি? এটা একটা পার্টিসিপল। যদি মিনিংফুল না হইতো তাহলে এটা জিরান্ড হয়ে যাইতো। যেহেতু এটা মিনিংফুল কন্টিনিউয়াস হয়েছে এই জন্য এই হ্যাঙ্গিংটাকে পার্টিসিপল বলতেছি, কিন্তু যদি মিনিংফুল না হতো তাহলে এটাকে জিরান্ড বলতাম। এখন বুঝেছেন কিনা একটু জানাবেন। সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কেন মাথার উপর দিয়ে যাবে? একদম সহজ করে বুঝিয়ে দিলাম। কেন মাথার উপর দিয়ে যাবে আমাকে একটু বলবেন, একদম সহজ করে বুঝিয়ে দিলাম, একদম সহজ করে বুঝিয়ে দিলাম না বিষয়টা? আর একটু বুঝিয়ে দিই আসেন। যদি আমি বলি আপনাকে এ সুইমিং স্নেক, এ সুইমিং স্নেক, SNAKE, একটি সাঁতারু সাপ। এ সুইমিং স্নেক একটি সাঁতারু সাপ, তাহলে এটা কিভাবে করবেন? এই সুইমিংটাকে কন্টিনিউয়াস করেন, তাহলে প্রথমে লিখবেন এ, তারপর লিখবেন স্নেক, একটি সাপ, ইজ সুইমিং, একটি সাপ কি করতেছে? সুইমিং করতেছে, সাঁতার কাটতেছে। কেন? এই বাক্য হয় কিনা হয় না? বলেন এই বাক্যটা হয় কি হয় না? ভাই ঠান্ডা মাথায় বুঝতে হবে, শুধু কমেন্টে মনোযোগ থাকা যাবে না। একটা কমেন্ট করলে আপনি একটা মার্ক পাবেন না, একটা কমেন্ট করলে আপনি একটা মার্ক পাবেন না, কিন্তু একটা কথা মন দিয়ে শুনলে আপনি পাবেন। এত সহজ করে বলতেছি যে মাঝখানের যেই ভার্ব প্লাস আইএনজি আকারে যেটা থাকবো ওইটাকে কন্টিনিউয়াস করেন, ওইটাকে যদি কন্টিনিউয়াস করেন তাহলে ওইটা পার্টিসিপল। যদি কন্টিনিউয়াস করে দেখেন হয় না তাহলে জিরান্ড। দেখেন এ সুইমিং স্নেক, তাহলে আমি করছি এ স্নেক ইজ সুইমিং, একটি সাপ সাঁতার কাটতেছে। ঠিকই তো আছে, সাপ তো সাঁতার কাটতেই পারে। তো যেহেতু এটা একটা মিনিংফুল কন্টিনিউয়াস টেন্স হয়েছে, যেহেতু এটা একটা মিনিংফুল কন্টিনিউয়াস হয়েছে, সেহেতু এটা একটা পার্টিসিপল। তার মানে এই সুইমিংটা কি বলেন তো? এই সুইমিংটা হইল পার্টিসিপল। কিন্তু যদি এটা একটা মিনিংফুল সেন্টেন্স না দিত তাহলে এটা জিরান্ড হয়ে যেত। তাহলে এটা কি হয়ে যেত?
জিরান্ড হয়ে যায়। তো দাদা এখন বুঝেছেন? এখনো যদি না বুঝেন তাহলে খারাপ লাগবে। এখন বুঝেছেন জিরান্ড পার্টিসিপল? এখন ক্লিয়ার? এখন বুঝেছি, কিন্তু পরে মনে থাকবে না, কেমন যেন গুলিয়ে যায় না। ওই যে আপনি এটাই মনে রাখবেন জাস্ট। আমি আপনাকে আরো বাক্য দিই, বুঝবেন না মানে 100% বুঝতে হবে আপনাকে। বুঝবেন না মানে অবশ্যই বুঝতে হবে, ঠিক আছে? অবশ্যই বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে। না বুঝে যাবেনটা কোথায়? এখন বুঝছি, পরে মনে থাকবে না। বাক্যের শুরুতে ভার্ব প্লাস আইএনজি থাকলে জিরান্ড হয়। হ্যাঁ, ওটাও রাইট। এই স্নেক ইজ সুইমিং পার্টিসিপল, এক্স্যাক্টলি, ভেরি গুড। কি টেকনিকটা ক্লিয়ার কিনা? টেকনিকটা ক্লিয়ার কিনা একটু জানাবেন, টেকনিকটা ক্লিয়ার কিনা। কিন্তু একটু আগে আমি যেটা দিলাম যে এ রিডিং বুক, একটু আগে আমি যেটা পড়াইলাম এ রিডিং বুক, যারা এখনো বুঝেন নাই তারা এই বাক্যটা দেখেন। এ রিডিং বুক, দেখেন আপনি যেটাই কন্টিনিউয়াস করেন তাহলে এরকম হয়, এ বুক ইজ রিডিং, এ বুক ইজ রিডিং। দেখেন এটা কিন্তু মিনিংফুল কন্টিনিউয়াস টেন্স হয় না। এই জন্য এই নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি থাকা সত্ত্বেও এটাকে পার্টিসিপল বলতে পারতেছি না, এটাকে জিরান্ডি বলতে হইতেছে। শুধুমাত্র এটা মিনিংফুল কোনো সেন্টেন্স আমাকে দেয় নাই তাই। বুঝেছেন এখন আমার কথাটা? জি স্যার, এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার হয়েছে? এখন ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন প্লিজ। এখন ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ। বুঝলে ভাল লাগে, কিন্তু না বুঝলে আরো ভাল লাগে, কারণ আবার বোঝাইতে পারি। হ্যাঁ, সমস্যা নাই। আর একটা প্রশ্ন খুঁজতেছি যেটা দিয়ে একটু বোঝানো যাইতো। ঠিক আছে, বুঝতে পারছেন? এইভাবে যদি পড়েন তাহলে অবশ্যই ক্লিয়ার হবে। একটু ধৈর্য ধরতে হয়, একটু ধৈর্য ধরতে হয়, ধৈর্য না ধরলে হয় না। ঠিক আছে, একটু ধৈর্য ধরতে হয়। এখন পারবেন? স্যার পরীক্ষার সময় পার্টিসিপল করার সময় ঝামেলা হয়ে যায়। ওই যে এই মডেলে করবেন, এই মডেলে করলে আর কখনোই ঝামেলা হবে না। এখন কি বুঝেছেন আমার কথাটা? বুঝেছেন এখন? স্যার জি স্যার, ক্লাস করলে ইজি লাগে বাট পড়ায় সব ভুলে যায়। এটা একটা স্বাভাবিক ধর্ম, এটা আপনার একার না, এটা সবারই সমস্যা। ঠান্ডা মাথায় যদি ক্লাস করেন ভবিষ্যতে এটা আর ভুল হবে না। তাহলে জিরান পার্টিসিপল ক্লিয়ার। তাহলে এখন ভার্ব প্লাস আইএনজি দেখেই, নাউনের আগে দেখলেই ওইটাকে পার্টিসিপল বলা যাবে না, মাঝে মাঝে এটা জিরান্ড হয়ে যাবে। তো মাঝে মাঝে যেহেতু ওইটা জিরান্ড হয়ে যাবে তখন কিন্তু ঝামেলায় পড়বেন। পরীক্ষায় কিভাবে বুঝবো? কেন, পরীক্ষায় যেটা দেওয়া থাকবো ওইটাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কি জিরান নাকি পার্টিসিপল। ঠিক আছে, বুঝেছেন? আশা করি বুঝেছেন। ঠিক আছে, আসেন এখন আমি একটু মডেল ভার্বে চলে যাব ডিরেক্ট, তারপর কিন্তু আমি ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যাব। দেখেন মডেল ভার্বের 3টা শর্টকাট সবাই লিখে রাখেন। এই মডেল ভার্বের টোটাল 3টা শর্টকাট লিখে রাখবেন। 1 নম্বর শর্টকাট হচ্ছে যে এই মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। 2 নম্বর শর্টকাট হচ্ছে যে এই মডেল ভার্বের পরে যদি কোনো একটা বি বসে তাহলে বির পরে ভি3 বসে। এবং ব্যতিক্রম আছে, একটা ব্যতিক্রম নিয়ম আছে। ব্যতিক্রম নিয়ম সেটা কি? দেখেন এই সাবজেক্টের পরে যদি কোনো ইউজ টু বসে তাহলে তারপরে বেস ফর্মটাই হয়। কিন্তু সাবজেক্ট এবং ইউজ টুর মাঝখানে যদি সাবজেক্ট এবং, আচ্ছা এটা আমার মনে হয় একটু পরে লিখতে হবে কারণ এখানে জায়গা হবে না। ঠিক আছে মিথিলা সরকার, আচ্ছা আপনারা কি আপনাদের বই দেখেই পড়াচ্ছেন? জি, আমরা আমাদের বই দেখেই পড়াচ্ছি, তবে যে বেসিক ডিসকাশনটা করতেছি এটা বই দেখে না, কিন্তু এমসিকিউ যেগুলো পাবেন সেগুলো বই দেখে। এমসিকিউ যেগুলো পাবেন সেগুলো কিন্তু বই দেখে, বুঝতে পারছেন? এই 2টা টেকনিক একটু মনে রাখেন, একটা টেকনিক হচ্ছে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, আর মডেল ভার্বের পরে যদি বি থাকে তাহলে ভি3 হয়। এটা ভয়েসের নিয়ম, এটা কিন্তু ভয়েসের নিয়ম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিয়ম। বুঝেছেন? এই 2টা পয়েন্ট মনে রাখবেন। তবে এই 2টা পয়েন্ট থেকে পরীক্ষার মধ্যে আসে না, এই 2টা পয়েন্ট থেকে মাত্র 10% প্রশ্ন আসে। এই 2টা পয়েন্ট থেকে খুব বেশি প্রশ্ন আসে না। ঠিক আছে, আসেন এখন আমি এই 2টা নিয়ে একটু বলি কথাটা। দেখেন আমরা যদি বলি, খুব সহজ করে যদি বলি উই শুড এখানে লিখলাম সলভড। উই শুড সলভ দ্য প্রবলেম, আমাদের প্রবলেমটা কি করা উচিত? সলভ করা উচিত। তাহলে এই শুডের পরে ভার্বের বেস ফর্ম দিবেন সলভ। এটা আপনারা জানেন, পানি একদম পান্তা ভাতের মতো সহজ জিনিস, তবুও লিখতেছি। তারপর আমরা যদি লিখি দ্য প্রবলেম, এখানে লিখলাম ক্যান, তারপর লিখলাম বি, তারপর লিখলাম হচ্ছে সলভ। দ্য প্রবলেম ক্যান বি সলভ বাই আস। তাহলে এখানে কি লিখতে হবে? এই যে ক্যানের পরে বি আছে দেখছেন,
তাহলে বি থাকলেই ভয়েস করে দিতে হবে, তো ভয়েস করে দিলেই সলভের 3 নাম্বার কি হবে, সলভড। দ্য প্রবলেম ক্যান বি সলভড বাই আস, দ্য প্রবলেম ক্যান বি সলভ বাই আস। একটা প্রশ্ন করেছেন, আর রোলিং স্টোন গ্যাদার নো মোস, এখানে বই অনেক ধরনের দেখলাম, সঠিক অ্যান্সার কোনটা হবে প্লিজ বলেন। এই স্টোন ইজ রোলিং, এই স্টোন ইজ রোলিং, আসেন বুঝিয়ে দিই। আপনি এই রোলিং স্টোন বলছেন না, এই রোলিং স্টোন বলছেন আর রোলিং স্টোন, তাহলে আপনি এটাকে কন্টিনিউয়াস করেন। দেখেন আমি বলবো না, আপনি নিজেই বলেন, এটাকে কন্টিনিউয়াস করেন। তাহলে এই স্টোন, স্টোন মানে কি, পাথর। দেখেন তো এই স্টোন ইজ রোলিং বাক্যটা হয় কিনা, এই স্টোন ইজ রোলিং বাক্যটা হয় কিন্তু যেহেতু হয় তার মানে এই রোলিংটা কি পার্টিসিপল। যেহেতু এই স্টোন ইজ রোলিং, একটা পাথর ঘুরতেছে, রোলিং ঘোরা, সেহেতু এই রোলিংটা তাহলে কি পার্টিসিপল। যে আমি বললাম যদি কন্টিনিউয়াস করার পর ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, যদি কন্টিনিউয়াস করার পর এটা মিনিংফুল হয়, বাক্যটা একটা অর্থ দেয়, তাহলে এটা পার্টিসিপল। আর যদি অর্থ না দেয় তাহলে এটা জিরান। এখন বুঝেছেন? আমি বলে দিলাম, এই যে বলে দিলাম, এই রোলিং স্টোন গ্যাদার নো মোস, এই রোলিং স্টোন এইটুকুকে কন্টিনিউয়াস করছি। দেখেন এই স্টোন ইজ রোলিং, তাহলে এটা কি একটা মিনিংফুল কন্টিনিউয়াস টেন্স দিছে, যে পাথরটি ঘুরতেছে, একটি পাথর ঘূর্ণায়মান ঘুরতেছে, সো হয়। ঠিক আছে, যেহেতু এগুলো হয়, যেহেতু এই ধরনের মানে বিষয় হয়, মিনিংফুল হয়, তার মানে এই রোলিংটা কি পার্টিসিপল। ক্লিয়ার? স্যার ব্যতিক্রম নিয়ম লিখতে পারিনি, আমি লিখবো। ব্যতিক্রম নিয়ম আমিও লিখিনি, আমি এখন লিখবো। একটা এক্সেপশনাল নিয়ম আছে, একটা এক্সেপশনাল নিয়ম আছে যেখান থেকে পরীক্ষার মধ্যে সব থেকে বেশি প্রশ্ন হয়, সব থেকে বেশি প্রশ্ন হয় এখান থেকে। দেখেন একটু বোঝায় দিই ব্যাপারটা, মনে রাখবেন এই সাবজেক্ট এবং 1 নাম্বার শর্টকাট, সাবজেক্ট এবং ইউজ টুর মাঝখানে যখন কেউ আসবে না তখন ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু সাবজেক্ট এবং ইউজ টুর মাঝখানে, সাবজেক্ট এবং ইউজ টুর মাঝখানে যখন কেউ আসবে, আমাকে একটা কথা বলেন তো, আমাকে একটা কথা বলেন তো, যে পৃথিবীর যে কোনো সম্পর্কের মাঝেই যদি তৃতীয় ব্যক্তি চলে আসে তাহলে সেই সম্পর্কের কি হয়? পৃথিবীর যে কোনো ব্যক্তির মাঝেই, ধরেন দুইটা ভালো ব্যক্তি, দুইটা মানে বেস্ট ফ্রেন্ড বা স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যদি এটা হারাম জিনিস, যে কোনো ভালো রিলেশনশিপের মাঝখানে যদি তৃতীয় ব্যক্তি চলে আসে তাহলে দেখবেন সেই তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্কের অবনতি হয়। যেমন সাবজেক্ট এবং ইউজ টুর মাঝখানে আগে কেউ ছিল না, তাই সে ভার্বের বেস ফর্ম মানে আব্বা ফর্ম, এই আব্বা ফর্মকে সে নিত। কিন্তু যখনই আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট এবং ইউজ টুর মাঝখানে একটা অতিরিক্ত বি ভার্ব চলে আসলো, অথবা গেট চলে আসলো, অথবা বিকাম চলে আসলো, তখনই এই ইউজ টু তার আগের ধর্মে রইল না, সে তার আগের ধর্ম থেকে চলে গেল, কারণ তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। সম্পর্কের কি হয়েছে? অবনতি হয়েছে। দেখেন যখনই এই যে সাবজেক্ট এবং ইউজ টু মাঝখানে কেউ ছিল না তখন ভার্বের বেস ফর্ম হইতো, যেটাকে আমরা বেস ফর্মকে আব্বা ফর্ম নামে চিনি। কিন্তু যখনই সাবজেক্ট এবং ইউজ টুর মাঝখানে এই যে বি ভার্ব আসলো, গেট আসলো, বিকাম আসলো, থার্ড পার্সনরা চলে আসলো, তৃতীয় ব্যক্তি চলে আসলো, তখন সম্পর্ক নষ্ট হয়ে গেল। এই জন্য ইউজ টু তারপরে ভি0 না নিয়ে, আব্বাকে না নিয়ে 4 নাম্বারকে নিচ্ছে, মানে ভার্ব প্লাস আইএনজি কে নিচ্ছে। বুঝেছেন? কথা কি বুঝেছেন? কথা কি বুঝেছেন? ক্লিয়ার? বুঝেছেন আমার কথাটা? সম্পর্কে একদম ফাটল ধরে যায়, তাই না? সম্পর্কে একদম ফাটল ধরে যায়। তা আমি যেটা প্রায় ক্লাসে একটু বলি সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে দেখেন প্রাইমারির পরীক্ষা কিন্তু আর খুব বেশি দিন দেরি নাই। তো যেহেতু প্রাইমারির পরীক্ষার খুব বেশি দিন নেই, তো আমি বলবো যারা এখনো পর্যন্ত 1 সেট বই কিনেন নাই লার্নিং স্কুলের, তাদের জন্য উচিত হবে 1 সেট বই কিনে ফ্রি ক্লাসগুলো করা এবং প্রাইমারি অ্যাডভান্স ব্যাচে ভর্তি হয়ে যাবে। সবাই দ্রুত এই কাজটা করে ফেলবেন। বুঝেছেন আমার কথাটা? স্যার যদি বলে রোলিংটা কোন পার্ট অফ স্পিচ, তাহলে কি হবে? তাহলে রোলিংকে অ্যাডজেক্টিভ বলবেন, কারণ পার্টিসিপলের অপর নাম অ্যাডজেক্টিভ, রোলিংটাকে তখন অ্যাডজেক্টিভ বলবেন। কারণ যখন অপশনে পার্টিসিপল থাকে না তখন অপশনে অ্যাডজেক্টিভ থাকে, তখন অ্যাডজেক্টিভ দেখাতে হয়। তো এটা দিয়ে আমি কিছু উদাহরণ আপনাকে দিতে চাই, আসেন 2টা উদাহরণ দেই। আসেন কি উদাহরণ দিব? আসেন এই নাম্বারটা যদি বলি, খেয়াল করেন, আই ইউজ টু, দেখেন আই ইউজ টু, হ্যাঁ, এই বক্সে ব্র্যাকেট দিলাম প্লেড দা পিয়ানো। পিয়ানো হইতেছে এক ধরনের বাদ্যযন্ত্র, যে আমি প্রতিদিনই আগে পিয়ানো বাজাতাম। আর বি নাম্বার অপশনটা আমি যদি এরকম দেই যে আই এম ইউজ টু, দেখেন আই এম ইউজ টু
হ্যাঁ, এখানে যদি আমি লিখি ড্রিঙ্ক আ কাপ অফ টি, ড্রিঙ্ক আ কাপ অফ কফি। হ্যাঁ, টি খাই না, চা খাই, ইয়া কফি খাই আমরা, ঠিক আছে। ওকে, দেখেন এই যে খেয়াল করেন সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তি আসছে কিনা। দেখেন এই যে সাবজেক্ট এবং এই যে ইউজ টু, সাবজেক্ট এবং ইউজ টুর মাঝখানে কেউ আসে নাই, তার মানে ইউজ টু মডাল ভার্ব, তাহলে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম যেটা হয় সেটা হবে প্লেড, না হয়ে কি হবে, শুধু প্লে হবে। শুধু কি হবে বলেন তো, শুধু প্লে হবে। কিন্তু যখনই দেখতেছি সাবজেক্ট এবং ইউজ টুর মাঝখানে এই যে তৃতীয় ব্যক্তি চলে এসেছে, এই যে এমটা কিসের মধ্যে পড়ে, বির মধ্যে পড়ে, তাই না। এখন এম না থেকে এখানে গেট থাকতে পারতো অথবা বিকাম থাকতে পারতো। এগুলো যদি আসতো তাহলে কিন্তু সাবজেক্ট এবং ইউজ টুর মাঝখানে এই তৃতীয় ব্যক্তি আসার কারণে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্মটা না হয়ে ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। ড্রিঙ্ক না হয়ে কি হবে বলেন তো, ড্রিঙ্কিং হবে। কি হবে বলেন তো, ড্রিঙ্কিং হবে। ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা। যদি এতটুকু ক্লিয়ার হয়, এরপর আমরা পজিটিভ ভার্ব নিয়ে একটু কথা বলবো। ইম্পর্টেন্ট পজিটিভ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। বুঝেছেন? ক্লিয়ার? এই যে দেখেন প্রশ্ন থেকে বললাম, দেখছেন, আই ইউজ টু প্লে দ্য পিয়ানো অথবা আই অ্যাম ইউজ টু ড্রিঙ্কিং আ কাপ অফ কফি। তার মানে যখনই দেখলাম সাবজেক্ট এবং ইউজ টুর মাঝখানে বি ভার্ব চলে আসছে, তখন ভার্বের বেস ফর্ম না দিয়ে কি দিলাম, ভার্ব প্লাস আইএনজি করে দিলাম। ক্লিয়ার? বুঝেছেন? ওকে, থ্যাংক ইউ। এটা বুঝেছেন। এখন আমরা পজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো একটু, তারপরে প্রশ্নতে চলে যাব। দেখেন পজিটিভ ভার্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পজিটিভ ভার্ব এখান থেকে আপনাদের 1 মার্ক কমন পাওয়া যেতে পারে ইনশাল্লাহ। পজিটিভ ভার্ব থেকে 1 মার্ক নিশ্চিত থাকেন যে পজিটিভ ভার্ব থেকে 1 মার্ক কমন পাবেন, কারণ পজিটিভ ভার্ব থেকে বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন আসে এবং সেটা কিন্তু প্রাইমারিতে অনেক বেশি। আমরা একটু পরে কিছু প্রশ্ন দেখব পজিটিভ ভার্ব নিয়ে যেই প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু পরে দেখব। দেখেন পজিটিভ ভার্বগুলো কি। দেখেন পজিটিভ ভার্ব হচ্ছে প্রযোজক ক্রিয়া, অর্থাৎ কর্তা নিজে কাজ না করে অন্য কি দিয়ে যখন করায়। যেমন এরকমটা আমরা বলি, মা শিশুকে চাঁদ দেখায়। মা শিশুকে কি দেখায়? মা শিশুকে চাঁদ দেখায়। তার মানে মা শিশুকে দিয়ে চাঁদ দেখিয়ে নেওয়ার কাজটি করতেছে। যেমন এখানে একটা শব্দ পাবেন সি মানে দেখানো, আর এই সি শব্দের পজিটিভ ভার্ব হচ্ছে শো। আবার দেখবেন ইট মানে খাওয়া, আমি ভাত খাই, আই ইট রাইস, কিন্তু আমি ভাত খাওয়াই, তো খাওয়ানো ইংরেজি কি, ফিড। তাহলে ফিড হইতেছে একটা পজিটিভ ভার্ব। তারপর ধরেন আমি যদি আপনাকে বলি যে ড্রিঙ্ক মানে পান করা, আমি পানি পান করি, আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। বাট আমি যদি বলি আমি পানি পান করাই, তাহলে হবে কি, ড্রেঞ্চ। আমি পানি পান করাই মানে কি বলেন তো, ড্রেঞ্চ। আমি পানি পান করাই। দেখেন তারপরে আসেন আরো কিছু ভার্ব যদি আমি বলি, যেমন আমি যদি বলি রিমেম্বার, রিমেম্বার মানে কি বলেন তো, মনে করা বা মনে রাখা। তাহলে মনে করিয়ে দেওয়া ইংরেজিটা কি, রিমাইন্ড। মাঝে মাঝে আমরা মনে করিয়ে দেই, আপনাদের মনে করিয়ে দেই জানুয়ারি মাসে আপনাদের পরীক্ষা, আপনাদের রিমাইন্ড করিয়ে দিলাম জানুয়ারি মাসে পরীক্ষা। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। মোটামুটি ভাবে ধারণা করা যাচ্ছে জানুয়ারিতে পরীক্ষা। তো যেহেতু জানুয়ারিতে পরীক্ষা, সেহেতু কিন্তু এই ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, আপনার সময় অপচয় করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। বুঝতে পারছেন? এই যে আরেকটা যদি আমি দেই, লার্ন মানে কি বলেন তো, লার্ন মানে শেখা, কিন্তু আমি যে আপনাকে শেখাচ্ছি টিচ মানে কি, শেখানো। তার মানে পজিটিভ ভার্বগুলো, এই যে এই পজিটিভ ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই পজিটিভ ভার্বগুলো কি, খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখেন তার মানে বিষয়টা এরকম, আমি দেখি কিন্তু আমি দেখাই। তো আমি আপনাকে দেখাতে গিয়ে দেখতেছি, আমি এই খাওয়াতে গিয়ে কিন্তু খাচ্ছি, আমি পানি পান করতে গিয়ে কিন্তু পানি পান করছি, আমি মনে করতে গিয়ে, আপনাকে মনে করাতে গিয়ে আমি নিজে আপনাকে মনে করাচ্ছি, আমি শিখতে গিয়েও আপনাকে শেখাচ্ছি। কর্তা নিজে কাজ করবে না, কিন্তু অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেবে। এমন যে কাজ, সেই কাজটার নামই হচ্ছে পজিটিভ ভার্ব। এবং পজিটিভ ভার্বে টোটাল 4টা রুলস আছে। যেই 4টা রুলস আমাদের বইয়ের 64 পেজে, আমাদের বইয়ের 64 নাম্বার পৃষ্ঠায় গেলে দেখবেন 4টা নিয়ম আমি খুব সুন্দর করে এই বছর অ্যাড করে দিয়েছি। মেক, হ্যাভ, লেট, হেল্প প্লাস
ব্যক্তিবাচক অবজেক্টের পরে ভার্বের বেস ফর্মটা হয়। তারপর মেক লেট পরে বিষয় বা বস্তুবাচক থাকলে তারপরে কি ভার্বের 1 নাম্বারটা হয়। এরকম বিভিন্ন ইস্যু আছে, আমি 4টা একটু লিখে দিই। যাদের কাছে বই নেই, যাদের কাছে এখনো বই নেই তাদের জন্য এই শর্টকাট 4টা আমি লিখে দিই। যাদের বই আছে তাদের এটা লেখার দরকার নেই। যাদের বই নেই, মেক, লেট, হেল্প কিংবা গেট, এদের পরে যদি কি পান, ব্যক্তিবাচক অবজেক্ট পান, তাহলে ভার্বের কি দিবেন বলেন তো? তাহলে আমরা ভার্বের 1 নাম্বারটা দিব। খেয়াল করতে হবে ব্যক্তিবাচক অবজেক্ট যদি পান, ঠিক আছে? ব্যক্তিবাচক অবজেক্ট যদি পান, তারপর দেখেন মেক, লেট, হ্যাভ অথবা গেটের পরে 2 নাম্বার যদি আমরা দিই, আমি বইয়ের থেকে দেখিয়ে দিচ্ছি। যাদের বই আছে তাদের আমি লিখতে না করছি, যাদের বই নেই তাদেরকে শুধু লিখতে বলছি। হ্যাভ অথবা গেটের পরে বিষয় বা বস্তুবাচক যদি পান, ঠিক আছে? বিষয় বা বস্তুবাচক যদি পান তাহলে ভার্বের 3 নাম্বারটা হবে। ভার্বের কি হবে? 3 নাম্বারটা হবে। এরপর আসেন মেক বা লেটের পরে যদি বিষয় বা বস্তুবাচক থাকে, মেক বা লেটের পরে যদি এরকম বিষয় বা বস্তুবাচকই থাকে তাহলে কিন্তু আবার এখানে ভার্বের 1 নাম্বারটা হয়। এবং 4 নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এরকম গেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, গেট এই একটাই গুরুত্বপূর্ণ। গেটের পরে যদি এরকম ব্যক্তিবাচক অবজেক্ট পান, ব্যক্তিবাচক অবজেক্টকে পান তাহলে কিন্তু ইনফিনিটিভ হবে 2 + V1। যাদের লেখা নেই তারা লিখে রাখবেন, তারা সুন্দর করে লিখে রাখবেন। এই যে আমি বোর্ডের মধ্যে লিখে দিচ্ছি। যাদের বই আছে তারা বইয়ের 64 পৃষ্ঠায় গেলে দেখবেন খুব সুন্দর করে তুলে দেওয়া আছে। সো ওটাই আমি তুলে দিলাম যাদের বই নাই তাদের জন্য, এছাড়া বিশেষ কিছু না। এটা সবাই এই 4টা রুলস আপনাকে যথেষ্ট পরিমাণ ভালো করে পড়তে হবে। আমি পজিটিভ ভার্ব দিয়ে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমি দেখাই দিতেছি কি পরিমাণ প্রশ্ন এই পজিটিভ ভার্ব থেকে পরীক্ষায় এসেছে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ প্রশ্ন এই পজিটিভ ভার্ব থেকে এসেছে, সেটা আমি আপনাকে একটু দেখিয়ে দিব অবশ্যই। দেখেন, খেয়াল করেন, সবাই খেয়াল করবেন, সবাই শেষ পর্যন্ত ক্লাসটা করবেন। এই ক্লাসটা কি রেকর্ড থাকবে? হ্যাঁ, রেকর্ড থাকবে। সবাই কি স্ক্রিনশট দিয়েছেন? স্যার কত পেজ? এটা হচ্ছে 64, এই যে 64 পৃষ্ঠা। সবাই কি স্ক্রিনশট দিয়েছেন কিনা একটু আমাকে জানাবেন। সবাই কি স্ক্রিনশট দিয়েছেন? আমি কিন্তু দূরে সরিয়ে গিয়েছিলাম। এক্সাম্পল দিব, ডিরেক্ট এক্সাম্পল দিব আপনাদের, একদম যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আগে দেখাবো আপনাকে। অন্যান্য প্রশ্নতে আমি চলে যাব ডিরেক্ট অন্যান্য প্রশ্নের যেই বিষয়গুলো আছে ডিরেক্ট সেখানে চলে যাচ্ছি 11 নাম্বার থেকে, ঠিক আছে? দেখেন কি কি টাইপের প্রশ্ন আসতে পারে এখান থেকে। এই যে 11 নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, সবাই 11 নাম্বার কোয়েশ্চেনটা দেখেন। সবাই 11 নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখবেন প্লিজ। সবাই দেখবেন 11 নাম্বার প্রশ্নটা। 11 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করবেন। 11 নাম্বারের প্রশ্নটা একটু খেয়াল করবেন। সবাই 11 নাম্বার প্রশ্নটা একটু বলেন তো আমাকে, দেখি পারেন কিনা। সবাই একটু বলেন তো দেখি পারেন কিনা। দেখেন পারেন কিনা। হি মেড বি, এই যে মেড। আচ্ছা, অনেকে বলতে পারে স্যার আপনি তো বললেন মেক, তাহলে এখানে মেড কেন? সমস্যা নাই তো, মেক হলো ভার্বের 1 নাম্বার, তো মেকের 2 নাম্বার হচ্ছে মেড। এরকম থাকতেই পারে। যেমন আপনি পেয়েছেন গেট, তো গেট না থেকে আপনি গট পেতেই পারেন, আপনি গেট না পেয়ে গট পেতে পারেন। দেখেন তো মেডের পরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে না? দেখেন মেডের পরে কি ব্যক্তিবাচক অবজেক্ট আছে না? এই যে মিটা কি? মিটা হইতেছে একটা ব্যক্তিবাচক অবজেক্ট। তো দেখেন এটা কত নম্বর নিয়ম দিলাম, এটা পড়াইলাম না? মেকের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে ভার্বের 1 নাম্বারটা হয়। এটা কেন হবে না? কারণ এটা ইনফিনিটিভ। ড্রাইভেন কেন হবে না? দেখেন এটা কেন হবে না? কারণ এটা হইতেছে ইনফিনিটিভ, তো ইনফিনিটিভ তো হবে না। তারপর এটা কেন হবে না? ড্রাইভেন, এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার। ড্রপ কেন হবে না? ভার্বের 2 নাম্বার। আমার লাগবে 1 নাম্বার। 1 নাম্বার কোনটা? ড্রাইভ। 1 নাম্বার কোনটা বলেন তো? ড্রাইভ। তাহলে উত্তর কোনটা হবে? ড্রাইভ। ওই যে মেক, হেল্প, লেট, গেট, এদের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে ভার্বের 1 নাম্বারটা হয়। তো এই 3টা হবে না, কারণ এটা হইতেছে ইনফিনিটিভ, এটা ভার্বের 3 নাম্বার, এটা 2 নাম্বার। 1 নাম্বার কোনটা? ডি নাম্বার। এই জন্য উত্তর কোনটা বলেন তো? ডি নাম্বার। ক্লিয়ার?
বুঝেছেন কিনা কথাটা? এইভাবে কি করতে হবে? ফার্স্ট টাইম ইউ হ্যাভ টু রিমুভ দ্য অপশন। আপনাকে অপশনগুলো বাদ দেওয়া শিখতে হবে। যখন অপশনগুলো বাদ দিতে পারবেন তখন রাইট কোয়েশ্চেন, রাইট অ্যান্সারটা অটোমেটিক্যালি আপনার সামনে কিন্তু চলে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা আরো কিছু কোয়েশ্চেন আপনাকে দেখাতে চাই, কারণ আপনি বুঝতেছেন না যে আসলে কত সহজ। দেখেন তো, খেয়াল করেন তো 12 নম্বরটা, আই মেড দ্য মেশিন। দেখেন তো মেড আছে না? মেড আছে। মেডের পরে দ্য মেশিন। দেখেন তো মেশিনটা কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক? দাদা ভাই, মেশিনটা তো বস্তুবাচক। বলেন কি বাচক? মেশিনটা তো বস্তুবাচক। কি বস্তুবাচক না? এখন কি মজা লাগতেছে কিনা আমাকে জানাবেন। এখন পড়াগুলো মজা লাগতেছে কিনা একটু জানাবেন। মেশিনটা বস্তুবাচক। তো ওই যে বললাম বিষয় বা বস্তুবাচক যদি থাকে, শুধু কি ব্যক্তিবাচক বলছিলাম না, বলছিলাম বিষয় বা বস্তুবাচক। তো এই যে মেইডের পরে বিষয় বা বস্তুবাচক আছে, এরকম থাকলেও ভার্বের বেস ফর্মটাই হবে। তো বেস ফর্মটা কোথায় আছে? দেখেন টু ওয়ার্ক হবে না কেন? কারণ এটা ইনফিনিটিভ। টু ওয়ার্কিং বলতে কোনো শব্দ হয় না এরকম। আর ওয়ার্ক এটা হইতেছে ভার্বের 3 নাম্বার। এই জন্য উত্তর কোনটা? বি নাম্বার। দেখেন এখন কি এনজয় করতেছেন কিনা, এখন মজা লাগতেছে কিনা। দেখেন একটা রুলস যদি ভালো করে পড়েন, সারা জীবন অনেকগুলো বিষয় পারবেন। এইভাবে অনেক অনেক প্রশ্ন আপনি পারবেন। ঠিক আছে, এইভাবে অনেক কোয়েশ্চেন উত্তর করতে পারবেন। 13 নাম্বার দেখেন, উই হেল্পড হিম। একই কোয়েশ্চেন, দেখেন একই কোয়েশ্চেন। এই যে উই হেল্পড হিম, দেখেন হেল্পের পরে, এই যে হেল্পের পরে দেখেন, এই যে হেল্পের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, হেল্পের পরে যদি ব্যক্তিবাচক কেউ থাকে, তাহলে ভার্বের 1 নাম্বার হয়। এই দেখেন হিমটা কি? হিমটা তো ব্যক্তিবাচক। হিমটা যেহেতু ব্যক্তিবাচক আছে, সেহেতু ভার্বের 1 নাম্বার হবে। তো ভার্বের 1 নাম্বার কোনটা সেটা বলেন তো? টু ফিনিশ হবে না? টু ফিনিশ কেন হবে না? কারণ টু ফিনিশ ইনফিনিটিভ। ফিনিশিং হবে না কেন? কারণ ফিনিশিং হচ্ছে জিরান। ইনফিনিশিং বলতে কোনো শব্দ হয় না। তাহলে উত্তর কোনটা? শুধু ফিনিশ, ডি নাম্বার। কি বলেন, পারবেন কিনা পারবেন না? আপনাদের ধৈর্য কম। এই যে ধৈর্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যে কত গুরুত্বপূর্ণ, ধৈর্য। ধৈর্য না থাকলে আপনার চাকরি হবে না। কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, একাগ্র চিত্তে পড়াশোনা করতে হবে। কে কি বললো কানে দেওয়া যাবে না। কে কি বললো এটা কান দেওয়া যাবে না। খালি পড়াশোনা করতে হবে, শুধু পড়াশোনা করতে হবে, কোনো কথা হবে না। জানুয়ারিতে যদি পরীক্ষা হয়, ওইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য আপকামিং এক্সাম। We really don't know, we really don't have any idea about the upcoming exam. So we should study hard. We should hit the books. আমাদেরকে হিট করা উচিত, বইকে হিট করা উচিত। মানে হচ্ছে হিট দ্য বুকস মানে হচ্ছে স্টাডি হার্ড। উই শুড হিট দ্য বুকস। হিট দ্য বুকস মানে কি? হিট দ্য বুকস মানে স্টাডি হার্ড। এই যে আমরা মাঝে মাঝে বলি হিট দ্য বুকস, এই হিট দ্য বুকস মানে বইকে পাঞ্চ করা না। এই হিট দ্য বুকস মানে হচ্ছে স্টাডি হার্ড। যখন আমাদের সামনে পরীক্ষা থাকে, তখন আমরা এই ইডিয়মটা ব্যবহার করতে পারি, উই শুড হিট দ্য বুকস। আমাদের বইটাকে কি করতে হবে? হিট করতে হবে। হিট করতে হবে মানে পাঞ্চ করতে হবে না, বরং এটা দ্বারা বোঝায় যে উই শুড স্টাডি হার্ড। একটা ইডিয়ম শিখিয়ে দিলাম, একটা ইডিয়ম শিখিয়ে দিলাম আপনারা, বুঝছেন? দেখেন একটা ইডিয়ম শিখিয়ে দিলাম। ক্লিয়ার কিনা একটু জানাবেন। ওকে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন দেখাই, এরকম আরেকটা প্রশ্ন দেখানো যায় একদম 13 থেকে 16 পর্যন্ত। একদম এই দেখেন লেটের পরে কি আছে, এই যে দেখেন লেটের পরে কি আছে? মি আছে। তো লেটের পরে মিটা কি? মিটা হইতেছে ব্যক্তিবাচক। তো যেহেতু লেটের পরে মিটা ব্যক্তিবাচক, তার মানে ভার্বের 1 নাম্বার হবে। সেই ক্ষেত্রে ভার্বের 1 নাম্বার কোনটা আছে জানাবেন। সেই ক্ষেত্রে ভার্বের 1 নাম্বার কোনটা আছে? দেখেন টু প্লে হবে না, ইনফিনিটিভ। প্লেইং হবে না, জিরান। দ্যাট আই কুড প্লে, এটা ক্লজ হয়ে গেছে। উত্তর কোনটা? এ নাম্বার। পারবেন কিনা? এইভাবে দেখেন আপনি 11 থেকে 16, 17, 18, একদম দেখেন 11 থেকে একদম 18 নাম্বার প্রশ্ন সবগুলো উত্তর করতে পারবেন। 11 থেকে একদম 18 নাম্বার প্রশ্ন সবগুলো কি করতে পারবেন? উত্তর করতে পারবেন। শুধু একটা প্রশ্ন আমি একটু দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে 18 নাম্বার কোয়েশ্চেন সম্পর্কে একটু আমি বলবো। 18 নাম্বার কোয়েশ্চেন নিয়ে একটু কথা বলবো। 18 নাম্বার কোয়েশ্চেন নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন মাই প্যারেন্টস গট মি, এখানে গট আছে। সো এরকম গট দেখে বিচলিত হবেন না। আপনি যেটা পাইছেন গেট, আপনি যেটা পাইছেন লেট, আপনি যেটা পাইছেন হেল্প, এগুলো নিয়ে বিচলিত হবেন না। এগুলো ভার্বের 1 নাম্বার। তো এগুলো ভার্বের 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে গট, 2 নাম্বার কি? লেট, 2 নাম্বার কি? হেল্পড। তার মানে আরেকটা আছে মেক। আরেকটা কি আছে বলেন তো? মেক। মেকের 2 নাম্বার কি বলেন? মেকের 2 নাম্বার কি? মেকের 2 নাম্বার হচ্ছে মেড। তার মানে আপনি এই ভার্বের 1 নাম্বার গুলো দেখছেন নিয়মে, কিন্তু 2 নাম্বার গুলো তো থাকতে পারে।
2 নাম্বার গুলো তো পরীক্ষার মধ্যে থাকতে পারে, পারে না? পারে। তো এগুলো দেখে বিচলিত হওয়া যাবে না, পরীক্ষার মধ্যে 1 নাম্বার গুলো তো থাকবেই। তবে মাঝে মাঝে এরকম ভার্বের পাস্ট ফর্ম পাবেন বাক্য ভেদে। যেমন এখানে মাই প্যারেন্টস গট পাচ্ছেন, তো গেটের গট পেয়েছেন, সমস্যা কোথায়? গেটই যে পেতে হবে তা তো না, গেট গট একই কথা, এটা ঝামেলা হতে পারে, এই জন্য বলতেছি। তো গটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, তাহলে ভার্বের মানে কি দিবেন বলেন? গেটের পরে যেহেতু ব্যক্তিবাচক অবজেক্ট আছে, তাহলে ভার্বের 1 নাম্বারটা দিবেন নাকি 2 নাম্বারটা দিবেন নাকি 3 নাম্বারটা দিবেন? 18 নাম্বার প্রশ্নের উত্তরটা কি দিবেন বলেন তো? এখানে কিন্তু আমরা পড়েছি। স্যার দয়া করে বলবেন, আমি বই খুঁজে পাচ্ছি না প্রশ্নগুলো। এগুলো বইয়ে খুঁজে পেয়ে আপনার কি হবে বলেন? তবু আমি বলতেছি, তবে আমি এগুলো বইয়ের মাঝখান থেকে পড়াচ্ছি। এটা 68 পৃষ্ঠার 18 নম্বর প্রশ্ন, নতুন বইয়ের 68 পৃষ্ঠার 18 নম্বর প্রশ্ন। যেমন আমি পজিটিভ ভার্ব পড়াচ্ছি, এই জন্য পজিটিভ ভার্ব দিয়ে যে এক্সাম্পল গুলো আছে আমি সেখানে গেছি ডিরেক্ট, এই জন্য খুঁজে পাচ্ছেন না। এখানে শুধু স্টে হবে না, টু স্টে হবে। ওই যে একটু আগে পড়াই দিলাম আপনাকে, একটু আগে দেখাই দিলাম, একটু আগে যে নিয়মটা বলে দিলাম আপনাকে, বলে দিলাম না একটু আগে নিয়মটা, যে এই যে গেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, গেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে ইনফিনিটিভ হয়। গেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে ইনফিনিটিভ হয়। সেক্ষেত্রে ইনফিনিটিভ কোনটা দেখেন? টু স্টে। ইনফিনিটিভ কোনটা বলেন তো? টু স্টে। পারবেন কিনা এই জাতীয় প্রশ্ন? পারবেন কিনা একটু জানাবেন প্লিজ। এই জাতীয় কোয়েশ্চেন পারবেন কিনা? এই জাতীয় কোয়েশ্চেন কি মানে পারবেন সবাই? এই জাতীয় কোয়েশ্চেন পারবেন? টু কেন হবে? ওই যে নিয়মটা লিখে দিচ্ছি তো ভাই, টু কেন হবে বুঝতেছেন না? এই যে গেটের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, নিয়ম হলো এটা, গেটের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, গেটের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে 2+V1 হয়, মানে ইনফিনিটিভ হয়। 2+V1 মানে তো ইনফিনিটিভ, বুঝেন না এই ব্যাপারটা? ঠিক আছে, ক্লিয়ার? এখন মেবি বুঝেছেন। তাহলে আমরা একদম প্রথমে চলে যাই, একদম প্রথমে চলে যাই, একদম প্রথমে। ঠিক আছে, একদম প্রথমে চলে যেতে চাইতেছি, যেখান থেকে আমরা প্র্যাকটিস করব। বিসিএস থেকে যেতে চাচ্ছি, বিসিএস থেকে দেখা দিচ্ছি, একদম বিসিএস থেকে। ঠিক আছে, সবাই একটু ওয়েট করেন। এই যে বিসিএস থেকে আসেন, আসেন বিসিএস থেকে দেখিয়ে দিই। পারবেন কিনা এগুলো? পারবেন কিনা একটু আমাকে জানাবেন। এগুলো যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আশা করি ভার্বের থেকে যে কোনো প্রশ্ন আসলেই পারবেন। পারবেন না ইনশাল্লাহ? বলেন পারবেন। ইনফিনিটিভ ওয়ার্ড গুলো একটু বলবেন। ইনফিনিটিভ ওয়ার্ড বলতে কোনো ওয়ার্ড হয় না, যদি কোনো ভার্বের সাথে টু যুক্ত করেন তাহলে ওই ভার্বটা ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভের বৈশিষ্ট্য হচ্ছে টুর পরে ভার্বের বেস ফর্ম হবে, টুর পরে ভার্বের 1 নাম্বারটাই ইনফিনিটিভ। এইভাবে আপনি লিখতে পারেন টু প্লে, লিখতে পারেন টু ডু, লিখতে পারেন টু ইট, লিখতে পারেন টু ড্রিঙ্ক। এইভাবে আপনার সারাদিন যত মন চাবো লিখতে পারবেন, কোনো সমস্যা কিন্তু নাই। চলেন বিসিএস এর 1 নাম্বার থেকে শুরু করি, কি বলেন? চলেন। হ্যাঁ মায়া আক্তার, আপনি ঠিক বলেছেন। ওকে, বুঝেছেন। আসেন 1 নাম্বারটা, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্ট। এই শর্টের ভার্ব কি? শর্টের ভার্ব কি দেখেন, এন শর্ট। এরকম এন শর্ট বলতে কোনো স্ট্যান্ডার্ড ইংলিশ নেই, এরকম স্ট্যান্ডার্ড ইংলিশ কিন্তু নেই। এন শর্ট মানে সংক্ষিপ্ত, যদি অনেকে বলে, এরকম কোন স্ট্যান্ডার্ড ইংলিশ কিন্তু আপনি পাবেন না। স্ট্যান্ডার্ড ইংলিশ নেই এন শর্ট দিয়ে। তো ভার্ব যেহেতু বলছে শর্টেড, শর্টেড তো হতে পারে, তবে শর্টেড হচ্ছে ভার্বের 3 নাম্বার হতে পারে, শর্টিং হচ্ছে ভার্বের 4 নাম্বার, জিরান্ডের মতো। সেক্ষেত্রে এখানে দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্ট, শর্টের যে 3 নাম্বারটা, অনেকে এটা বলে, আমার মতো এরকম বলতে পারে, কিন্তু এটা শর্টেরটা হইতেছে অ্যাডজেক্টিভ। এই শর্টের 3 নাম্বার হইলো শর্টেন। শর্টের 3 নাম্বার কি বলেন তো? শর্টেন। শর্টেন। সত্য উত্তর কোনটা হবে বলেন তো? শর্টেন। উত্তর হবে হচ্ছে শর্টেন। পারবেন আশা করি। 1 নাম্বারটা। যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখিয়ে দিচ্ছি আমি, যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই দেখাবো। শুধু দেখেন এটা পড়াইছি, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্ট ইজ, এটা দেখাইছি। তারপরে আসেন এই যে এইটা গুরুত্বপূর্ণ, দ্য ভার্ব। প্রাইমারির জন্য যেগুলো গুরুত্বপূর্ণ শুধু সেগুলোই দেখাবো, প্রাইমারির জন্য যেগুলো গুরুত্বপূর্ণ শুধু সেগুলোই কিন্তু আমরা দেখাবো। আসেন কোনটি ভার্ব, কোনটি ভার্ব। পজিটিভ ভার্ব চিনবেন কিভাবে? পজিটিভ ভার্ব এই 4টাই, এই 4টার বাইরে কোনো পজিটিভ ভার্ব নাই। মোস্ট 4টা, মেক, লেট, হেল্প এবং গেট, এই 4টা পজিটিভ ভার্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাকিগুলো তো আমি দেখাই দিলাম।
যে কর্তা নিজে কাজ করবে না অন্যকে দিয়ে করাবে। যেমন সি মানে দেখা, তাহলে শো মানে কি দেখানো, এগুলো তো দেখাই দিলাম, বারবার একই কথা জিজ্ঞাসা করতেছেন। ওকে, দেখেন এই যে 5 নাম্বার কোয়েশ্চেন। এখন বিশেষ আসছি, কোনটি ভার্ব? ক্লোথ, এটা কি বলেন তো? ক্লোথ হচ্ছে নাউন। ব্লাড, ব্লাডও কি নাউন। তারপরে ফুড কি? ফুডও নাউন। তার মানে ফিট কি? ফিট মানে খাওয়ানো, এবং এই ফিটটাই মূলত এক ধরনের কি পজিটিভ ভার্ব। এই ফিটটাই মানে হইতেছে একটা কি ভার্ব বলেন তো? পজিটিভ ভার্ব। ইট মানে খাওয়া আর ফিড মানে খাওয়ানো। ইট মানে খাওয়া এবং ফিড মানে খাওয়ানো, পজিটিভ ভার্ব ফিড। ওকে, 5 নাম্বারটা। এরপর আসেন, সবগুলো দেখাবো না, বা মাঝখানে যেগুলো বাদ দিতেছি ওগুলো আপনারা বাসায় দেখবেন। আমি ওইগুলোই দেখাই দিচ্ছি যেগুলোতে আপনার প্রবলেম হতে পারে, কারণ পরীক্ষা খুব কাছে, আমাদের প্রশ্ন প্রায় 200। তো 200 প্রশ্ন তো কখনোই সলভ করা সম্ভব না, তাই যতগুলো সলভ করা সম্ভব ততগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব বা করতেছি। দেখেন 6 নম্বর কোয়েশ্চেন, দেখেন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ আ ভার্ব। এটা খুবই গুরুত্বপূর্ণ যে নিচের কোনটি ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিমুভ দ্য অপশন, লাইক আপনাকে অপশন বাদ দেওয়া শিখতে হবে। আপনি যদি অপশন কোনটা রাইট ডিরেক্ট ওইটা খুঁজতে যান তাহলে হবে না, বাদ দেন। দেখেন কোনটা ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। মনে রাখতে হবে যে মাস্টার, এই মাস্টার এমন একটা ওয়ার্ড যেটা দুইটা জিনিস হতে পারে, এটা নাউনও হতে পারে এবং এটা ভার্বও হতে পারে। যখন এই মাস্টার ওয়ার্ডটা নাউন হয় তখন এটা অর্থ হয়ে যায় কর্তা। কি হয়ে যায় বলেন তো? তখন এটার অর্থ হয়ে যায় কর্তা, ঠিক আছে, কর্তা হয়ে যায়। যখন এটার ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তখন এটার অর্থ হয়ে যায় আয়ত্ত করা। কি করা বলেন তো? আয়ত্ত করা, ঠিক আছে, আয়ত্ত করা হয়ে যায়। যেমন আমি এরকমটা কিন্তু বলতে পারি, শি ইজ আ মাস্টার অফ আর্টস। আমি এরকম বলতে পারি, শি ইজ আ মাস্টার অফ আর্টস। শি ইজ আ মাস্টার অফ আর্টস, সে আর্টসের মাস্টার। এই যে এটা জানেন আর্টিকেল এবং অফের মাঝখানে যেটা বসে দাদা ভাই ওইটার নামই হইতেছে কি? নাউন। তার মানে সে আর্টসের মাস্টার, আর্টসের শিক্ষক, নাউন। তার মানে আর্টসের শিক্ষক, আর্টসের কর্তা। কিন্তু যখন বলবেন আয়ত্ত করা, তখন কিন্তু একটু অন্যভাবে বলতে হবে। যেমন আই ম্যানেজড টু মাস্টার মাই ফেয়ার্স। বাক্যটা আমি কই লিখবো এখন বুঝতেছি না, এখানে লিখি আই ম্যানেজড টু মাস্টার মাই ফেয়ার্স। অর্থাৎ আমি আমার ভয়টাকে কি করেছি? আয়ত্ত করেছি। মাস্টার, এখানে মাস্টার মানে কি? আয়ত্ত করা। এই যে টুর পরে ভার্বের বেস ফর্মটা বসে এই হিসেবে, ঠিক আছে। সেক্ষেত্রে মিস্টার এটা বাদ, তারপরে মিস্ট্রেসও বাদ। মিস্টার এবং মিস্ট্রেস জেন্ডারের ক্ষেত্রে ইউজ করা হয়। মাইস্ট্রি এটা এক ধরনের নাউন। এই মাইস্ট্রি এটার অর্থ হইতেছে রহস্য। কি বলেন তো? রহস্য। মাইস্ট্রি অর্থ হচ্ছে রহস্য, উত্তর হবে কোনটা? মাস্টার। ক্লিয়ার কিনা একটু জানাবেন, আমাকে জানাবেন। সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবেন। দেখেন বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে কিনা। এই যে আমি দুইটা বাক্য দিয়ে দিয়েছি, শি ইজ আ মাস্টার অফ আর্টস, সে আর্টসের মাস্টার, আর্টসের শিক্ষক, আর্টসের কর্তা, আর্টসের প্রধান লোক। অথবা আই ম্যানেজ টু মাস্টার মাই ফেয়ার্স, আমি আমার ভয়গুলোকে আয়ত্ত করেছি। আই ম্যানেজ টু মাস্টার্স। ঠিক আছে, বুঝেছেন কিনা একটু প্লিজ জানাবেন, বুঝেছেন কিনা একটু আমাকে জানাবেন। তার মানে এই মাস্টার ওয়ার্ডটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে। অনেকটাই ওয়াটারের মতো, একজনে কমেন্ট করেছেন, অনেকটাই ওয়াটারের মতো। যেমন ওয়াটার ইজ ভেরি ক্লিয়ার, আবার বলতে পারি আই ওয়াটার দ্য প্ল্যান্ট, আমি চারা গাছে পানি দিই, এরকমও হতে পারে। এতটুকু বুঝেছেন কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? আরেকবার বলবো, আরেকবার একটু পজ করে দেখে নিবেন প্লিজ। মাস্টার নাউনও হতে পারে, ভার্ব হতে পারে। মাস্টার যখন নাউন হয় তখন অর্থ হয় কর্তা, মাস্টার যখন ভার্ব হয় তখন অর্থ হয় আয়ত্ত করা। যেমন শি ইজ আ মাস্টার অফ আর্টস, সে আর্টসের মাস্টার, তাহলে এটা নাউন। কিন্তু যখন বলতেছি আই ম্যানেজড টু মাস্টার মাই ফেয়ার্স, আমি আমার ভয়টাকে আয়ত্ত করতে পেরেছি, এটা ভার্ব। ক্লিয়ার? এটা ভার্ব। সবার ক্লিয়ার হয়েছে না এটুকু? আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে না? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এর পরবর্তী প্রশ্নতে আমরা যাব। পরবর্তী প্রশ্ন একদম আমরা 10 নম্বর কোয়েশ্চেনে যাবো গা। 6, 7, 8, 9 পারবেন। 10 নম্বর প্রশ্নটা একটু ঝামেলা। দ্য স্নো সুইয়ার্স দ্য ভ্যালাই। দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এটা উচ্চারণটা হচ্ছে সুইয়ার্স, অনেকেই অনেকভাবে উচ্চারণ করে এটাকে, ঠিক আছে। মাইস্ট্রি তো রহস্য না, মিষ্টি অর্থ রহস্য না, মাইস্ট্রি মানেই রহস্য, কিন্তু বানানটা আর কি ভুল আছে, বুঝতে পারছেন? তো চলেন এইটুকু আমরা একটু বুঝাই দিই, দেখেন
সুয়ার্স মানে কি, এটার পর একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কিছু একটা, তো এটা হবে ডাউন। কি হবে বলেন তো? ডাউন। এটা মুখস্থ পড়া, কিন্তু এখানে অনেক কথা আছে। দ্য স্নো, স্নো মানে হচ্ছে বরফ। সুয়ার্স দ্য ভ্যালাই, ভ্যালাই মানে কি? ভ্যালাই মানে হচ্ছে উপত্যকা। ভ্যালাই মানে কি হচ্ছে বলেন তো? উপত্যকা। এটার বাংলা হচ্ছে উপত্যকার নিচের দিকে, বা উপত্যকার নিচের দিকে মানে কি বলতে পারি, তুষার বইছে। এরকম বলতে পারি আমরা যে তুষার উপত্যকার নিচ দিয়ে বয়ে যাচ্ছে, তুষার উপত্যকার নিচ দিয়ে বয়ে যাচ্ছে। এই যে ডাউন দ্য ভ্যালাই, এই ডাউন দ্য ভ্যালাই মানে কি বলেন তো একটু আমাকে? এই ডাউন দ্য ভ্যালাই মানে হচ্ছে আপনার উপত্যকার নিচের দিকে। আর এই যে সুয়ার্স মানে হইল তুষার বা ঘূর্ণির ঝাপটা। এটা হইতেছে তুষারের ঝাপটা, মানে তুষার যে বরফটা আছে না, তুষার বা ঘূর্ণির ঝাপটা, তুষার বা ঘূর্ণির ঝাপটা, তুষার বা ঘূর্ণির ঝাপটা। তো ডাউন দ্য ভ্যালাই মানে কি? ডাউন দ্য ভ্যালাই মানে হচ্ছে, একটু ভাগ করি আমরা, ডাউন দ্য ভ্যালাই মানে হচ্ছে নিচের দিক দিয়ে যাওয়া। ডাউন দ্য ভ্যালাই মানে কি বলেন তো? ডাউন দ্য ভ্যালাই মানে উপত্যকার নিচের দিকে। ডাউন দ্য ভ্যালাই মানে হচ্ছে উপত্যকার, উপত্যকার নিচের দিকে, উপত্যকার নিচের দিকে, বুঝেছেন? এই যে সুয়ার্স মানে হচ্ছে তুষার বা ঘূর্ণির, ঠিক আছে, হচ্ছে তুষার বা ঘূর্ণির ঝাপটা। এটার মানে হচ্ছে তুষার বা ঘূর্ণির ঝাপটা। আর ডাউন দ্য ভ্যালাই মানে হচ্ছে উপত্যকার নিচের দিকে। উপত্যকার কিসের দিকে বলেন তো? নিচের দিকে। তার মানে সুয়ার্স ডাউন দ্য ভ্যালাই। সো এটার পরে সবসময় ডাউন হয়, অর্থ দ্বারায় তুষার বা ঘূর্ণির ঝাপটা, যেটা উপত্যকার নিচের দিক দিয়ে ঝাপটাচ্ছে বা বয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝেছেন কিনা একটু জানাবেন। এতটুকু ক্লিয়ার হয়েছে না? হয়েছে। এরপর আমরা আরেকটা প্রশ্নে যাব, যেই প্রশ্নটা আপনি একটু ঝামেলায় পড়তে পারেন, সেটা একদম ডিরেক্ট প্রাইমারিতে। ডিরেক্ট প্রাইমারিতে যাবো, একদম ডিরেক্ট প্রাইমারিতে। দেখেন, she copied the word, she copied the word। আসেন তো 1 নাম্বার কোয়েশ্চেনটা দেখেন তো, প্রাইমারির প্রথম প্রশ্নটা একটু দেখবেন। she copied the word, she copied the word। এখানে আপ হতে পারতো, কিন্তু আপের মিনিংটা ওইরকম না যে উপত্যকার নিচের দিকে। ডাউন মানে নিচে, আপ মানে উপরে, বোঝেন নাই? আপ মানে উপরে আর ডাউন মানে নিচে। এখানে বলছে উপত্যকার নিচের দিক দিয়ে ওই তুষারের ঘূর্ণিপাত গুলো ঝাপটাচ্ছে। তো ডাউন অফ দ্য ভ্যালাই মানে ডাউন মানে আপনার হচ্ছে ডাউন দ্য ভ্যালাই। ডাউন দ্য ভ্যালাই মানে উপত্যকার নিচ দিয়ে। তো সোয়ার্স ডাউন হয় কেন? কারণ উপত্যকার নিচ দিয়ে বোঝাইছে, উপর দিকে না। হ্যাঁ, ডাউন আপ হয়, ডাউন আপ হয়। স্যার ভিডিও সমস্যা করছে, ফোকাস একবার ঝাপসা হয় আবার ঠিক হয়, তাই নাকি? আচ্ছা, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। দেখেন প্রাইমারি কোশ্চেন এটা দেখেন তো একটু, she copied the word। এখানে কপিডটা কি? ভার্ব। তবে এত সহজ প্রশ্ন আসবে না। এটা হলো ভার্বের 2 নাম্বার। এটার উত্তর কি কি হতে পারে? এটা টোটাল কি কি ভার্ব হতে পারে বলেন? এটা একটা ফাইনাইট ভার্ব হতে পারে, এবং এটা একটা ট্রানজিটিভ ভার্ব হতে পারে, এবং এটা একটা প্রিন্সিপাল ভার্ব হতে পারে। সেই ক্ষেত্রে এখানে যেহেতু ভার্বের কোনো ক্লাসিফিকেশন দেখতেছি না, তাই শুধু উত্তর দিব কি? উত্তর দিব শুধু ভার্ব। কিন্তু এটা কেন ফাইনাইট হতে পারে? কারণ ভার্বের 2 নাম্বার, এটা দেখে টেন্স চেনা যায় এবং এটা সাবজেক্টের কাছাকাছি আছে। এটা কেন ট্রানজিটিভ হতে পারে? কারণ এটার পরে অবজেক্ট আছে। এটা কেন প্রিন্সিপাল হতে পারে? কারণ এই ভার্বটা একা বসেছে, এই ভার্বটা একা বসেছে। স্যার পেইড ব্যাচে অ্যাড করেন। যারা আমার বেসিক ইংলিশ কোর্সের পেইড ব্যাচে এখনো অ্যাড হতে পারেন নাই, আমি পেইড ব্যাচে আরো 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 ধরে ধরে আপনাদেরকে পড়াই। একদম মনে করেন সবগুলো প্রশ্ন পড়িয়ে দিই। এখানে যেমন একটি স্কিপ করে যাচ্ছি, কারণ অত পরিমাণে সময় আমাদের নাই, সামনে পরীক্ষা। কিন্তু বেসিক ইংলিশের যে কোর্সটা, এটা সামনের পরীক্ষাকে কেন্দ্র করে এরকম না, বরং বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ইংরেজিতে যাতে ভালো করেন সেইটাকে উদ্দেশ্য করে পড়ানো হচ্ছে, এবং খুব আস্তে আস্তে করে আমরা কি করতেছি? পড়াচ্ছি। সো যাদের একদম ইংরেজিতে দুর্বলতা রয়েছে তাদেরকে বলবো যে প্রথম থেকে আপনি যদি বেসিক কোর্সটা মানে এনরোল করেন বা কোর্সটা করেন, তাহলে আপনি ইনশাল্লাহ যে কোনো চাকরির পরীক্ষাতে টিকতে পারবেন। সো আপনারা যারা এখনো পর্যন্ত আমার পেইড ব্যাচে ভর্তি হতে পারেন নাই, বা যারা ভর্তি হয়েছেন কিন্তু মানে কি বলে এটাকে অ্যাড হতে পারেন নাই, তারা এই যে শেষে যে 52 নাম্বারটা আছে, তন্ময় স্যারের পার্সোনাল 52 নাম্বারটা যেটা আছে, এই 52 নাম্বারে একটু মেসেজ করেন। মেসেজ করলে আপনাকে ভর্তি করিয়ে নিবে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আমার বেসিক ইংলিশ কোর্সের ভর্তি ফি হচ্ছে মাত্র 399 টাকা। আর প্রাইমারি অ্যাডভান্স ব্যাচের ভর্তি ফিও 1000 টাকার উপরে, প্রায় 1090 টাকা সম্ভবত। সো ওইটাও ভর্তি হয়ে যাবেন সবাই। ঠিক আছে, সবাই ভর্তি হয়ে যাবেন, তাহলে একদম বেসিক টু অ্যাডভান্স পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে আমরা যাইতে চাই 7 নাম্বার কোয়েশ্চেনে। 7 নাম্বার কোয়েশ্চেনে যাইতে চাই, একদম 7 নাম্বার কোয়েশ্চেনে। তার মানে দেখেন, এই যে দেখেন, এই যে চুজ দ্য কারেক্ট
পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে প্রাইমারিতে কিন্তু এরকম ভার্বের ফর্ম থেকেও প্রশ্ন আসতেছে। তার মানে এই যে দেখেন ভার্বের যেই ফর্মগুলো আছে, এই ভার্বের ফর্মগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসতেছে। তো ভার্বের ফর্মগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। বিশেষ করে কিছু ভার্ব আছে যেগুলোর একই রকম ফর্ম, যেমন কাট কাট কাট, পুট পুট পুট, যেমন শেড শেড শেড, এই বিষয়ে আমি কথা বলেছিলাম কিনা। যেমন এই যে মিট, হ্যাঁ এই যে মিট, তারপরে এই যে শো একটা ভার্ব আছে শো, তাই না? এই কিছু ভার্ব আছে যেগুলোর 3টা ফর্ম একই, সেগুলো কিন্তু আমি কথা বলেছিলাম, সেগুলো নিয়ে আমি পড়িয়েছিলাম কিনা, পড়িয়েছিলাম। তো যেহেতু পড়িয়েছিলাম তাহলে উত্তর কোনটা হবে? চুজ দ্য কারেক্ট পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কোনটা? তার মানে পার্টিসিপল থেকে প্রশ্ন আসতেছে, ভার্বের ফর্ম থেকে ড্রাঙ্ক হবে নাকি ড্রাঙ্ক হবে, নাকি ড্রঙ্ক নাকি ড্রাঙ্কের, উত্তর হবে কোনটা বলেন তো? ড্রাঙ্ক। ড্রিঙ্ক, ড্রাঙ্ক এবং ড্রাঙ্ক। ঠিক আছে, তো যাই হোক, আমাদের 1 ঘন্টার বেশি সময় আমরা পাই না খুব একটা, সো 1 ঘন্টার বেশি ক্লাস নিতেও পারি না। তো আগামী আপনারা কি করবেন, এই ভার্বের ফর্ম যেগুলো আছে, মানে ভার্বের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো খুব সুন্দর করে বাসায় পড়বেন। প্রায় 145টা আছে। কয়টা আছে বলেন তো? প্রায় 145টা আছে। তো যেহেতু 145টা আছে, আপনাকে যেটা করতে হবে, 145টা প্রশ্ন অন্যান্যতা আছে, সবগুলো পড়তে হবে এবং ভার্বের ফর্ম বেশি করে পড়েন। ভার্বের ফর্মগুলো যদি বেশি ভালো করে পড়েন তাহলে ভালো করবেন। ঠিক আছে, সো এই বিষয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। একটু পরে আবার ম্যাথ ক্লাস আছে পেইড ব্যাচের, এই জন্য ক্লাসকে আর দীর্ঘায়িত করা যাবে না। সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করা সম্ভব হইল না বা হবেও না, তবে অতগুলো সম্ভব হইলো যতগুলো আমরা চেষ্টা করেছি। আমার মনে হয় যে আপনাকে আমি যদি একটু সাজেশন দিই যে ভার্বের কোন কোন আইটেম থেকে বেশি প্রশ্ন হবে, একটু সাজেশন দিই, একটু যদি আপনাকে আমি সাজেশনটা দেই যে ভার্ব থেকে কি কি আইটেমের প্রশ্ন আসবে। 1 নম্বর হচ্ছে ভার্বের ফর্ম, ভার্বের ফর্মগুলো যদি ভালো করে পড়েন তাহলে বেশি পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। এরপর আপনি যেটা বেশি ভালো করে পড়বেন, যেমন পজিটিভ ভার্ব থেকে 1 মার্ক কমন পাবেন। এরপর আপনি এই যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ থেকেও কিন্তু ইনশাল্লাহ আপনি 1-2টা প্রশ্ন পেয়ে যাবেন। তারপরে 4 নম্বরে যেটা পাবেন, লিঙ্কিং ভার্ব থেকেও একটা প্রশ্ন প্রাইমারিতে কিন্তু আসে। লিঙ্কিং ভার্ব থেকেও একটা কোয়েশ্চেন প্রাইমারিতে আসে, লিঙ্কিং ভার্ব থেকে একটা প্রশ্ন প্রাইমারিতে আসে। তার মানে আপনি যদি মোটামুটি ভাবে এই, আরেকটা হচ্ছে 5 নাম্বার হচ্ছে মডেল ভার্ব। ওই মডেল ভার্বের কোনটা বলেন তো? মডেলের ওই ইউজ টুর যে নিয়মটা আছে ওইটা বেশি গুরুত্বপূর্ণ। সো একটু সাজেশন দিলাম আর কি, যদি এই 5টা বিষয় ভালো করে দেখেন, ভার্বের ফর্মগুলো ভালো করে পড়েন প্রাইমারির জন্য, বিশেষ করে পজিটিভ ভার্বের নিয়মগুলো দেখেন এবং ট্রান্সজিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্বটা ভালো করে খেয়াল করেন, লিঙ্কিং ভার্বের নিয়মটা যদি মনে থাকে এবং মডেল ভার্বের বিশেষ করে ইউজ টু নিয়মটা যদি মাথায় রাখেন, তাহলে এই ভার্বের এই আইটেমগুলো থেকে প্রাইমারিতে অবশ্যই প্রশ্ন কমন পাবেন। এইরকম প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো ভালো করে যেটা করতে হবে, যারা এখনো পর্যন্ত আমাদের প্রাইমারি অ্যাডভান্স ব্যাচে ভর্তি হন নাই কিংবা আমাদের বেসিক ইংলিশ কোর্সে ভর্তি হন নাই, তারা দ্রুত ভর্তি হবেন, কারণ ক্লাস শুরু হয়ে গেছে। আর বেসিক ইংলিশ কোর্সে ভর্তি হবেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই কেন ভর্তি হবেন। দেখেন, বেসিক ইংলিশ কোর্সটা শুধুমাত্র তাদের জন্য যারা বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায় ইংরেজিতে ভালো করতে চায়, নট অনলি ফর আপকামিং এক্সাম। সামনের কোনো আপকামিং এক্সামের জন্য এরকম না, বরং বাংলাদেশের সকল আপকামিং পরীক্ষা যেগুলো আছে, সকল পরীক্ষাতেই যাতে ইংরেজিতে ভালো করেন সেই জন্য পেইড বেসিক কোর্সটা চালু করা হয়েছে। এই সামনের যেই অনলাইনের সামনের যে প্রাইমারি কোর্স আছে, প্রাইমারি যে পরীক্ষাটা আছে, প্রধান শিক্ষকের যে পরীক্ষাটা আছে, এগুলোর জন্য এরকম না। তবে হ্যাঁ, এগুলোতে যেই প্রশ্নগুলো আসবে, এগুলোতে যেই টপিকগুলো থাকবে, ওগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে কোর্স করানো হবে। ঠিক আছে, ওকে স্যার, ভার্বের উপর আরেকটা ক্লাস দিয়ে না, ভার্বের উপর আর কোনো ক্লাস দেওয়া হবে না, কারণ সময় কম। আমরা বেসিকটা দিয়ে দিছি, কিছু কোশ্চেন দেখাইছি, বাকিগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে পর্যন্তই, আজকের ক্লাস লম্বা করতেছি না, আবারও দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং দ্রুত ভর্তি হবেন। যারা যারা ভর্তি হতে চান এবং বই কিনতে চান, প্রত্যেকেই আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটা যোগাযোগ করেন, যে কোনো কাজের জন্য হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারটা যোগাযোগ করেন। ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।